যখনই ইসরায়েলের স্বাধীনতা দেওয়া হয় তখনই কিন্তু প্রথম একটা যুদ্ধ লাগে। এই যুদ্ধে ইসরায়েলকে জয়ী করার জন্য সমগ্র পশ্চিমা শক্তি তাদের সর্বশক্তি নিয়োগ করে। আমেরিকা এবং ইউরোপের লাস্ট পোস্ট হচ্ছে ইসরায়েল। 2023 সালের মার্চ মাস থেকে আজ পর্যন্ত আপনি যদি ক্যালকুলেট করেন তাহলে 50,520 জন লোক শুধু এই এক বছরে মারছে। প্যালেস্টাইন যে এলাকাটা আছে, এই প্যালেস্টাইন এলাকায় ইহুদিদের যে মাইগ্রেশনটা এটা শুরু হয়েছিল 1880 দশকে, এবং 1917 সালে যে বেলফোর ডিক্লারেশন আছে, এই ডিক্লারেশনের মাধ্যমে অ্যাকচুয়ালি পাকাপোক্ত হয় যে প্যালেস্টাইন এলাকায় ইহুদিদের জন্য একটা স্পেসিফিক জায়গা ক্রিয়েট করা হবে। এই বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে আসলে দলে দলে বিভিন্ন জায়গা থেকে ইহুদিরা আসতে শুরু করে, পোল্যান্ড থেকে, ইউরোপ থেকে, নর্থ আমেরিকা থেকে, অন্যান্য জায়গা থেকে ইহুদিরা এই জায়গায় আসতে শুরু করে। তো তাদের এই আগমনের ফলে এই জায়গায় মানে ধীরে ধীরে ইহুদিদের সংখ্যা কিন্তু বাড়তে শুরু করে, এবং 1947 সালে এটা ইউএন রেজুলেশন 181 যেটার মাধ্যমে নিশ্চিত করা হয় যে এখানে একটা ইহুদি রাষ্ট্র গঠিত হবে। এবং অনেকেই বলে যে ইউএন কেন কিছু করে না, ইউএনই তো অ্যাকচুয়ালি রাষ্ট্রটা তৈরি করছে। সো এই রেজুলেশন 181-এর ফলে 1948-এ এবং তখন 56% ভূমির অধিকার ইসরায়েলকে দিয়ে দেয়। এক্স্যাক্টলি, এবং এই জায়গাটাতে 1948-এর সম্ভবত 14ই মে ইসরায়েলের মানে জন্ম হয়। এবং যখনই ইসরায়েলের স্বাধীনতা দেওয়া হয় তখনই কিন্তু প্রথম একটা যুদ্ধ লাগে। এই 1948-এ প্রথম যুদ্ধ হয়, এবং এই যুদ্ধে ইসরায়েলকে জয়ী করার জন্য সমগ্র পশ্চিমা শক্তি তাদের সর্বশক্তি নিয়োগ করে, এবং 5টা আরব রাষ্ট্র পরাস্ত হয়। এবং সেটা সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে 56% থেকে তখন 77% চলে যায় ভূমি দখলে। এই ঘটনাটাকে মানে ঐতিহাসিকভাবে বলা হয় নাকাবা। প্রায় 7 লাখ মানে প্যালেস্টাইনি যারা ওই টাইমে নিজস্ব এলাকা থেকে বিতাড়িত হয়ে যায়। এরপরে 1967 সালে 6 দিনের আরেকটা যুদ্ধ হয়, যে যুদ্ধে আরবরা সবাই মিলে ইসরায়েলকে পরাস্ত করার চেষ্টা করে। কেন? কারণ হচ্ছে ইসরায়েল আস্তে আস্তে এই যে পশ্চিমাদের সহায়তা নিয়ে ফিলিস্তিনিদের বাড়ি থেকে বিতাড়িত করতেছে, তাদের ক্ষেত খামার থেকে বিতাড়িত করতেছে, করে তাদের জায়গা বাড়াচ্ছিল, রাষ্ট্র বাড়াচ্ছিল। আবার 1973 সালে ইয়ম কিপ্পুর নামে আরেকটা যুদ্ধ হয়। সেই যুদ্ধেও কিন্তু আরব বাহিনী টোটাল আরেকবার ট্রাই করে এবং ইসরায়েলের কাছে পরাস্ত হয়। এবং এই যে ক্রমাগত পশ্চিমা শক্তির সহায়তা নিয়ে তারা দিনের পর দিন তাদের আধিপত্য সেখানে বাড়িয়েছে, 3টা যুদ্ধে আরবদেরকে পরাস্ত করেছে, এবং সর্বশেষ এখন যে পরিস্থিতি ওখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্চ মাসে কিন্তু একটা যুদ্ধবিরতি এই ইসরায়েলের জন্য কার্যকর ছিল। ইসরায়েল এগ্রি করেছিল যে তারা যুদ্ধবিরতিতে সম্মত। তারাই করলো কি, এই যুদ্ধবিরতি ভেঙে ফেললো। ভেঙে এখন যেই পরিস্থিতি চলছে তাতে গত 5ই এপ্রিল একদিনে 97 জন মারা গেছে। গত 2 এপ্রিল থেকে ইসরায়েল ইউএসের সাথে সম্মিলিতভাবে যেটা বলছে যে 64% অবশিষ্ট গাজার যে 64% এলাকা এটাকে সেফ জোন ঘোষণা দেওয়া হবে, এবং সেই জন্য সেই সেফ জোন থেকে সবাইকে বের করে দিতে হবে। তার মানে আরও 1.5 লাখ প্যালেস্টাইনি লোক ওখান থেকে বিতাড়িত হচ্ছে। আপনি যদি 2023 সালের অক্টোবরে যে নতুন করে ঘটনাটা শুরু হলো, যতটা কি যেটা আক্রমণটা বা যেটা বলা হয় যে ইসরায়েলি আক্রমণটা গাজা এবং ওয়েস্ট ব্যাংক 2 জায়গাতেই হচ্ছে, মূলত হচ্ছে গাজায়। এবং গাজায় তাদের যে টার্গেটটা সেটা হচ্ছে 2023 সালের অক্টোবর মাসের যে ঘটনাটা ঘটলো, তারা যেটাকে সাজিয়েছে যে নতুন একটা গাজাকে কেন এত লক্ষ্যবস্তু করা হলো? কারণ গাজা হচ্ছে একমাত্র স্ট্রিপ, আপনি যদি আবার ইতিহাসের দিকে তাকান তাহলে হচ্ছে এইটা এমন একটা এলাকা, এই স্ট্রিপটা হচ্ছে ঠিক ভূমধ্যসাগরের পাশে অবস্থিত। আপনি যদি মধ্যপ্রাচ্যে প্রবেশ করতে চান তাহলে এটা দিয়ে ঢুকতে হবে। সো এই কারণে এই জায়গাটা শুধুমাত্র এই মানে এখনকার যে আমরা যেটা বলি যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন এবং আমেরিকা এবং ইউরোপের লাস্ট পোস্ট হচ্ছে ইসরায়েল। এবং এই জন্যেই অনেকের মনেই প্রশ্ন জাগে যে আচ্ছা, ইসরায়েল যে এত এখানে অবিচার করছে, অনাচার করছে, 2023 সালের মার্চ মাস থেকে আজ পর্যন্ত আপনি যদি ক্যালকুলেট করেন তাহলে 50,520 জন লোক শুধু এই এক বছরে মারছে।